তো আমরা এখন এই অ্যারোমেটিক যৌগটা সম্পর্কে তোমাদের পড়াবো এবং এই অ্যারোমেটিক যৌগ অনেক পড়া, এই জন্য আমি এটাকে ভাগ করে নিয়েছি। আজকের প্রথম অংশ পড়াবো, আগামী শুক্রবার যদি ভগবান ভালো রাখে তাহলে এর পরবর্তী অংশ পড়াবো। তো এখন আমরা আসি অ্যারোমেটিক যৌগটা আসলে কি। অ্যারোমেটিক যৌগ হলো, দেখো প্রথম কথায় বেনজিন এবং বেনজিনের জাতককে অ্যারোমেটিক যৌগ, বেনজিন এবং বেনজিনের জাতককে অ্যারোমেটিক যৌগ। তা এখন আসি আমরা বেনজিনে, তোমরা জানো বেনজিনের সংকেত C6H6। তো এখন এই আসলে এই বেনজিন শব্দটা আসছে বেনজোইন গাম থেকে। প্রথমে অ্যারোমেটিক যৌগ বেনজোইক অ্যাসিড তৈরি করা হয়েছে, তাই বেনজোইন গাম, বেনজোইন থেকে এই বেনজিন শব্দটা আসছে। তা এখন এই বেনজিনের আমরা এই 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন লিখলাম। তোমরা জানো এই প্রত্যেকটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন। আমরা জানি কার্বনের যোজনী 4। তা এখানে কার্বনের যোজনী কেউ যদি মনে করো যে আমি এইটাকে এইভাবে দেব, এটাও বেনজিনের কাঠামো। এখন এই দুইটা কাঠামো থেকে দেখা যায় এইখানে দ্বিবন্ধন যেখানে আছে এখানে নেই, এখানে একক বন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে একক বন্ধন। অর্থাৎ বেনজিনে 3টি দ্বিবন্ধন সর্বদা সঞ্চরণশীল। অর্থাৎ এই দ্বিবন্ধন কোনো দুটি কার্বনের মধ্যে স্থির নয়। যেমন এইখানে যেখানে দ্বিবন্ধন আছে এখানে নেই, এখানে নেই, এখানে আছে। তো এই কাঠামোটাকে বলে কেকুল কাঠামো। তাই বিজ্ঞানী কেকুল উনি করছেন, বেনজিনের আসলে অনেকগুলো কাঠামো দিয়েছেন, 7টার মতো। এই শেষের কাঠামো দুটি এইরকম যে তুমি এইভাবে দিলাম এই বেনজিন, দ্বিবন্ধন, এক বন্ধন, দ্বিবন্ধন, এক বন্ধন। এটাকে তুমি আবার এইভাবে দিতে পারো, এই যে এই। এখন এই কাঠামোটাও বেনজিনের, এই কাঠামোটাও বেনজিনের। একাধিক কাঠামো থাকলে উভয় দিকে তীর এরো চিহ্ন দিতে হয়, উভয় দিকে। এখন তার মানে এটাও বেনজিন, এটাও বেনজিন। তাই এই দ্বিবন্ধন যেহেতু সর্বদা সঞ্চরণশীল, এই ক্ষেত্রে বিজ্ঞানী কেকুল বলছেন যে দ্বিবন্ধন বা একক বন্ধন সব ক্ষেত্রে সমান, এই কারণে এটার ভিতরে এভাবে বল দেওয়া হয়। অর্থাৎ সঞ্চরণশীল এই পাই ইলেকট্রন সর্বদা ঘটতেছে সঞ্চরণশীল এবং সব ক্ষেত্রে সমান, এই কারণেই মূলত এটা দেওয়া হয়। এই কারণে আমরা বেনজিনের গঠন, বেনজিন চক্র লিখলাম, এইটা কি সাধারণত লিখি। তো এর আগে আমরা বেনজিনের মানে অ্যারোমেটিক যৌগের শর্ত পড়িয়েছি হাকেল নিয়ম অনুসারে, যে সব যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তারা অ্যারোমেটিক যৌগ। এগুলো আমরা আগের ক্লাসে পড়িয়েছি। তো আমরা এখন পাইলাম অ্যারোমেটিক যৌগ। এখন এই অ্যারোমেটিক যৌগর নামকরণের বিষয়টা একটু আলোচনা করি, এর সমানতার বিষয়টা একটু আলোচনা করি। ধরো এই হলো বেনজিন, তাহলে আমরা বুঝলাম এই বেনজিনের প্রথমত আজকে আমরা পুরো মূলত পড়াবো বেনজিনের ধর্ম, বেনজিনের যুত বিক্রিয়া, বেনজিনের সংযোজন বিক্রিয়া, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিনের বিশেষ ধরনের অসম্পৃক্ততা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে এই বেনজিন আমরা আঁকলাম, বেনজিন। এরপর এখানে একটা CH3 দিলাম, এটা বলে প্রতিস্থাপক। অর্থাৎ বেনজিনের হাইড্রোজেন সরিয়ে যদি অন্য কোনো মূলক আসে সেই মূলককে প্রতিস্থাপক বলে। তাহলে এই যৌগটার নাম টলুইন বা মিথাইল বেনজিন।
আবার আমরা এইভাবে লিখলাম নাইট্রোবেনজিন, নাইট্রোমূলক প্রতিস্থাপক। এই যৌগটার নাম বেনজয়িক অ্যাসিড। এইরকম অনেক প্রতিস্থাপক আছে এবং ভিন্ন ভিন্ন প্রতিস্থাপকের জন্য বেনজিনের ভিন্ন ভিন্ন যৌগ গঠিত। এগুলো সব অ্যারোমেটিক যৌগ, এগুলো বেনজিনের জাতক। এখন একক প্রতিস্থাপক, যদি দুইটি প্রতিস্থাপক থাকে, যেমন NO2 দিলাম, তাহলে এই যৌগটার সংকেত কি C6H4 NO, C6H4 CH3 NO2। তাহলে এখানে মোট দুইটি প্রতিস্থাপক। এক্ষেত্রে একটা সমানতার বিষয় আসে, নামকরণের বিষয় আসে। যেমন এই যে আমি বলবে C6H4 CH3 NO2 দ্বারা কি কি যৌগ গঠিত সম্ভব, বা এর দ্বারা কি কি সমাণু তৈরি করা সম্ভব, সমাণুগুলোর নাম লেখো, কয়টি সমাণু তৈরি করে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই আমরা প্রথমে লিখলাম, এই হলো বেনজিন, একটা হাইড্রোজেন সরলে CH, এই হলো টলুইন, অর্থাৎ এখানে হলো C6H5CH3। এখন আবার একটা নাইট্রোমূলক আসলো, তখন এইখানের একটা হাইড্রোজেন কমে যাবে, আবার একটা NO2 বেড়ে যাবে। এই ক্ষেত্রে এই বেনজিনের, এই বেনজিন এটাকে যদি আমরা 1 ধরি, 1 2 3 4 5 6, এই 1 2 এবং 1 6 এটাকে বলে অর্থ। 1 3 এবং 1 5 এটাকে বলে মেটা, আর 1 4 কে বলে প্যারা। আমি আবার বলি, 1 2 বা 1 6 এটাকে অর্থ, সংক্ষেপে বলে ও পজিশন। আর 1 3 বা 1 5, 1 3 বা 1 5 এটাকে বলে মেটা এম, আর 1 4 এটাকে বলে প্যারা পি। এইভাবে বেনজিনের অবস্থানগুলো মনে রাখতে হয়। তাহলে এই যৌগটার নাম হবে, এই যৌগটার নাম হবে এই 1 এই 2 অর্থো নাইট্রোটলুইন। এই ক্ষেত্রে এই অর্থ লেখার পর একটা হাইফেন দিতে হবে এবং এই প্রতিস্থাপক এবং মূল যৌগ মধ্যে কোনো স্পেস থাকবে না, একই শব্দ হবে, অর্থো নাইট্রোটলুইন। এরপর আমি যদি এটাকে এই বেনজিন, এই টলুইন লিখলাম, NO2টাকে এইখানে দেই, এই যৌগটার নাম হবে মেটা নাইট্রোটলুইন। এবং এটাকে যদি আমি এই 4 নম্বরে এনে দেই, তাহলে হবে প্যারা নাইট্রোটলুইন, পি নাইট্রোটলুইন। তো আমরা এরপর যদি আবার লিখতে যাই, দেখো আমরা যদি লিখলাম, এটা লেখার পর যে আমরা এই বেনজিন, ধরো এই টলুইন, আমি যদি নাইট্রোটা এটা এখানে দেই, এটার নামও হবে অর্থো নাইট্রোটলুইন। আবার এই NO2 যদি এখানে আনি, এটার নাম হবে মেটা নাইট্রোটলুইন। তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছলাম যে দ্বি-প্রতিস্থাপিত বেনজিন জাতকের বেলায় প্রতিস্থাপিত বেনজিন জাতকে 3টি সমাণু হয়। এরা হলো অর্থ, মেটা এবং প্যারা। তাহলে তোমাদের যদি এরকম যৌগ দিয়ে দেয় কয়টি সমাণু তৈরি সম্ভব, তোমরা নিশ্চিন্তে লিখে দেবে 3টি সমাণু তৈরি সম্ভব। অ্যারোমেটিকের বেলায় 3টি, এর বেশি আর সমাণু তৈরি করা যাবে না। এরপর আসি আমরা যে যদি এইরকম একটু অ্যারোমেটিক যৌগের দুইটা নামকরণ দেখাই তোমাদেরকে। সমানুতা বললাম, নামকরণের ধরো এইরকম হইল, এই CHO আবার OH, দুইটা মূলক দিলাম। এখন এক্ষেত্রে তোমাদের এলিভেটিক যৌগে যেরকম
সক্রিয়তা অনুসারে কারে 1 দেবা 2 দেবা ভাবছিলে, এখানে তো সক্রিয়তা ক্রম অনুসারে 1 2 বসবে। তোমরা জানো এডিএইটের সক্রিয়তা OH এর চেয়ে বেশি, সুতরাং এইটা 1 এইটা 2, তাহলে এটা নাম অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। এটার আরেক নাম বেঞ্জালডিহাইড। সুতরাং এই ক্ষেত্রেও ওই সেই আগের মতোই নিয়ম, যে যার সক্রিয়তা বেশি তাকে ওইভাবে লিখতে হবে। যেমন আমি যদি এখানে এইরকম দেই, এই COOH, এই যৌগটার নাম হবে অর্থো হাইড্রোক্সি বেনজয়িক অ্যাসিড। এইভাবে এই যৌগগুলোর নামকরণ করতে হবে। এখন আমরা আসি, নামকরণ দেখলাম, এই অ্যারোমেটিকত্ব ইত্যাদি বিষয়টা কি। এর আগে আমরা একটা জিনিস দেখে নিতে চাই যে বেনজিনে তোমরা জানো দ্বিবন্ধন আছে 3টা দ্বিবন্ধন, তাই ইথিনে একটা দ্বিবন্ধন আছে, তাহলে দ্বিবন্ধন থাকলে সে অসম্পৃক্ত যৌগ। আর বেনজিনের 3টা দ্বিবন্ধন আছে, সুতরাং ইথিনের চেয়ে বেনজিনের বেশি অসম্পৃক্ত হওয়া উচিত। এখন আমরা যদি ইথিনের এই অসম্পৃক্ত যৌগের প্রধান বিক্রিয়া হলো যুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। তোমরা জানো ইথিন বিভিন্ন যৌগের সাথে যুত বিক্রিয়া দেয়, বিভিন্ন বিকারকের সাথে, যেমন হাইড্রোজেনের সাথে, তারপর ব্রোমিনের সাথে। ব্রোমিনের লাল রঙকে ইথিন বিনষ্ট করে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ নষ্ট করে, যেটাকে বলে বেয়ার পরীক্ষা। তারপর মার্কুনিকভের সূত্রে অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, সালফিউরিক অ্যাসিডের সাথে করে, ওজনের সাথে করে, অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করে। কিন্তু বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও এই সবগুলোর সাথে সে বিক্রিয়া দেয় না। এর আসলে অনেক কারণ আছে। তাহলে তুমি যদি জ্ঞানমূলক ভাবে বলতে চাও, তাহলে এর এক কথায় উত্তর হলো বেনজিনের রেজোন্যান্স আছে, এলিফেটিক বা অন্য যৌগের এলিসাইক্লিক যৌগের রেজোন্যান্স নেই। এই কারণে রেজোন্যান্সের কারণে ইথিনের চেয়ে বেনজিন অনেক বেশি স্থায়ী, অর্থাৎ এর রেজোন্যান্স শক্তি অনেক বেশি। এ কারণে মৃদু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ বেনজিনকে ভাঙতে পারে না। ব্রোমিন দ্রবণ ব্রোমিনের লাল রং নষ্ট করতে পারে না, কারণ এর স্থায়িত্ব অনেক বেশি। এই স্থায়িত্বটা কি রেজোন্যান্স, অর্থাৎ এর মধ্যে এক ধরনের শক্তি আছে এবং এই শক্তির পরিমাণটা অনেক বেশি, 36 কিলো ক্যালোরি। এটাকে বলে রেজোন্যান্স শক্তি। তুমি যদি ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত করতে চাও, তাহলে মনে করো শক্তি উৎপন্ন হবে 28.6 কিলো ক্যালোরি। তাহলে ইথিনে একটা দ্বিবন্ধন আছে, 2টা দ্বিবন্ধনের জন্য 28.6 গুণ 2, অর্থাৎ একটা দ্বিবন্ধনের জন্য এত ক্যালোরির শক্তির প্রয়োজন, 2টার জন্য 2 দিয়ে গুণ। বেনজিনের বেলায় 3 দিয়ে গুণ, অর্থাৎ 3 দিয়ে গুণ করলে যা তা হওয়ার কথা, কিন্তু বেনজিনের এই শক্তিটা 55.5 কিলো ক্যালোরি। এরপরও এটার সাথে আমি যদি 3 গুণ করি, তাহলে হয় কত, 318, এত 3 গুণ 6 7, এত কিলো ক্যালোরি হওয়া উচিত, কিন্তু বেনজিনেরটা 55 সামথিং বা 55.8 কিলো ক্যালোরি। এরপরও এর মধ্যে 36 মতো শক্তি থাকে বা 36 সামথিং শক্তি থাকে, স্থায়ী, এটা তাকে স্থায়ী করে তোলে। এই স্থায়িত্বটা, এই শক্তিটাকে বলে রেজোন্যান্স শক্তি। এই রেজোন্যান্স শক্তির কারণে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বেনজিন 2-1টা যুত বিক্রিয়া দেয়, বাকিগুলো দেয় না। বেনজিনের এই সব ধর্মকে নিয়ন্ত্রণ করে এই রেজোন্যান্স শক্তি। যেমন তুমি দেখো, এই বন্ড ওএইচ মূলক আছে, এটার নাম মিথানল। এই বন্ড ওএইচ মূলক আছে, এই যৌগটার নাম ফেনল। তাহলে 2টারই কার্যকরী মূলক এক, অথচ এই যে এলিফেটিক অ্যালকোহল নিরপেক্ষ আর অ্যারোমেটিক অ্যালকোহল অম্লধর্মী। তা আমরা জানি জৈব যৌগ ধর্ম নিয়ন্ত্রণ করে তার সুনির্দিষ্ট কার্যকরী মূলক। এখানে একই রকম কার্যকরী মূলক থাকা সত্ত্বেও তার ধর্ম এক নয়। এর জন্য কে দায়ী? এর জন্য দায়ী এখানে রেজোন্যান্স কাঠামো আছে, অর্থাৎ এ বেশি সুস্থিত, এখানে রেজোন্যান্স কাঠামো
হবে না। তাহলে আমরা এক কথায়, জ্ঞানমূলকের এক কথায়, যদি এটা ইথিন এটা করলেও বেনজিন করে না কেন, আমরা কিন্তু এক কথায় বলতে পারি বেনজিনের রেজোন্যান্স শক্তি আছে, বেনজিনের রেজোন্যান্স ঘটে ইত্যাদি। আমরা এই রেজোন্যান্স সম্পর্কে এর দ্বিতীয় ক্লাসে বিস্তারিত পড়াবো। এরপর আমরা আসি যে বেনজিনের, তাহলে বেনজিন কার কার সাথে যৌথ বিক্রিয়া দেয়? হাইড্রোজেনের সাথে, ক্লোরিনের সাথে আর ওজনের সাথে, তাও বিশেষ শর্তে। তা এখন বেনজিনের আরো দেওয়া উচিত ছিল, সেগুলো দেয় না। তা এই যে ধর্ম, এগুলোকে বলা হয় অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। এই জন্য বলে দেখাও যে ইথিনে দ্বিবন্ধন আছে, এই জন্য সে অসম্পৃক্ত যৌগ। বেনজিনে দ্বিবন্ধন আছে কিন্তু অসম্পৃক্ত না, অর্থাৎ সে অসম্পৃক্ত ঠিকই কিন্তু ইথিন বা ইথাইনের মতো নয়। এটাকে বলে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এখন আর একটা কথা বলি, আরো বোঝার উপায় আছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা কি। আমরা জানি সাধারণ কার্বন কার্বন একক বন্ধন দৈর্ঘ্য, এলিফ্যাটিক যৌগে যে কার্বন কার্বন একক বন্ধন দৈর্ঘ্য থাকে সেটা হলো 0.154 ন্যানোমিটার, আর কার্বন কার্বন দ্বিবন্ধন দৈর্ঘ্য 0.134 ন্যানোমিটার। কিন্তু বেনজিনে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই অ্যারোমেটিক যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধন 0.139 ন্যানোমিটার। তার মানে সে এক সাধারণ একক বন্ধনের মতো না, সাধারণ দ্বিবন্ধনের মতো না, এই সাধারণ একক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝামাঝি একটা। এ থেকেও বোঝা যায় যে বেনজিনের যে ওই যে আমরা দ্বিবন্ধন গুলো দেই, একক বন্ধন দেই, এটা এলিফ্যাটিকের মতো দ্বিবন্ধন বা একক বন্ধন নয়, তার একটা মাঝামাঝি। এই কারণে সে এলিফ্যাটিক অ্যালকিন বা অ্যালকাইন যে ধরনের ধর্ম প্রদর্শন করে, বেনজিন সেই ধর্ম প্রদর্শন করে না। এটাকেও বলে অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক। তাহলে আমরা এখন আলোচনা, আমরা সমানতা দেখালাম, বেনজিনের কাঠামো দেখালাম, আমরা হাকেল নিয়ম আগেই পড়িয়েছি, বেনজিনের কিছু নামকরণ দেখাইলাম। এখন আমরা দেখাবো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা অনেক সময় তোমাদের বলি যে এই বিক্রিয়া, আমরা এখন 5টা বিক্রিয়া পড়াবো, এই 5টা বিক্রিয়া যারা পারবা, আমরা বলি সে কমপক্ষে 60টা বিক্রিয়া পারবা, 60 বিক্রিয়া পারবা। তার মানে এইটা তোমাকে মুখস্থ করতে হবে না, শুধু এই 5টা বিক্রিয়া যদি তুমি জানো, এর পরের ক্লাসে যা পড়াবো তুমি সব পারবে। এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 5টা। এটা হলো হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফেনেশন, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এই ফ্রিডেল ক্রাফট আবার 2 রকমের, একটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এখন এক্ষেত্রে বিশেষ ধরনের প্রভাবক ব্যবহার করা হয়। সেইটা কেন ব্যবহার করা হয়, এটা সাধারণত 3 মার্কসের জন্য আসে। এটা অনুধাবনের প্রশ্ন, প্রয়োগের প্রশ্ন, যে এইখানে এইটার ভূমিকা কি। তো এখন এই ভূমিকা কি সেটাও আলাদাভাবে পড়তে হবে। আমরা চেষ্টা করব এগুলো তোমাদেরকে আজকে বুঝিয়ে দেওয়ার জন্য। তা আমরা প্রথমে আসি বেনজিনের হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন তার মানে হ্যালোজেনেশন, সালফেনেশন, নাইট্রেশন, এই শব্দগুলো থাকলেই বুঝবা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তার মানে ইলেকট্রোফাইল আক্রমণ করবে বেনজিন বলয়কে। তো আমরা কিন্তু শুরুর অনেক আগের ক্লাস থেকেই বলছি ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এগুলোর সম্পর্কে অনেক ভালো ধারণা তোমাদের থাকতে হবে। এখন হ্যালোজেনেশন করব আমরা। হ্যালোজেনেশনটা কি? হ্যালোজেনেশন করতে হয় এই একটা বেনজিন, এর হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। তা হ্যালোজেনেশন করতে হয় হ্যালোজেন বাহক, যেমন ফেরিক ক্লোরাইড, ফেরিক বোরোমাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এদেরকে বলা হয় হ্যালোজেন বাহক। এরা লুইস অ্যাসিড, লুইসের মতবাদে অ্যাসিড কারা যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড, অর্থাৎ এর অষ্টক সংকোচন যৌগ। এগুলোকে সাধারণত এই হ্যালোজেন বাহক হিসেবে ব্যবহার করা হয়। তোমার হায়ার অর্ডারে প্রায় বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রায় আসে যে লুইস অ্যাসিড কোনগুলো ইত্যাদি। এখন তাহলে এই বিক্রিয়ায় বেনজিনের একটা হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে, হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে কি উৎপন্ন হবে? এখানে হবে ক্লোরোবেনজিন। আর এই একটা হাইড্রোজেন সরিয়া এই
হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন। তাহলে এখন এই ক্লোরোবেনজিন, বেনজিন থেকে ক্লোরোবেনজিন, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে মনে হইলো যে এটা কি প্রয়োজন ছিল। তাহলে প্রশ্ন আসবে এইরকম ভাবে, ধরো বেনজিন যোগ ক্লোরিন এইরকম দেবে, এ বলবে এই উৎপাদনের কৌশল, অথবা এই বেনজিনের হ্যালোজেনেশনে এই ফেরিক ক্লোরাইডের ভূমিকা লেখো, অথবা লুইস অ্যাসিডের ভূমিকা লেখো। এইভাবে পরীক্ষা আসবে, আমি একটু পরে এগুলো দেখাবো। এরপর হ্যালোজেনেশনের পর দেখো নাইট্রেশন, নাইট্রেশন করতে হয় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড দ্বারা। তো আমরা এই বেনজিন নিলাম, এই নাইট্রিক অ্যাসিডের আমরা এইভাবে লিখতে পারি HONO2 সালফিউরিক অ্যাসিড। আমরা জানি এটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে এই NO2 প্লাস এটাকে বলে নাইট্রোনিয়াম আয়ন, এটি কি ইলেকট্রোফাইল, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, মানে বিকারকটা হইতে হবে একটা ইলেকট্রোফাইল, যেটা বেনজিন বলয়ের ইলেকট্রন বেগকে আকৃষ্ট করবে। তাহলে এখানে উৎপন্ন হবে এই নাইট্রোবেনজিন, আর হবে এখান থেকে এটা হাইড্রোজেন, আর এই OH মিললে হবে। তো এখন এই যে এই যৌগটার নাম নাইট্রোবেনজিন, তাহলে প্রশ্ন আসবে নাইট্রেশনে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা লেখো, নাইট্রেশনে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা, অথবা বেনজিনের নাইট্রেশনে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন, অথবা নাইট্রেশনের কৌশল আলোচনা কর। এভাবে আসতে পারে, ধরো বেনজিন এই তিনির উপরে থাকে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উৎপন্ন হবে বলবে এ উৎপাদনের কৌশল, তার মানে এটা হলো নাইট্রেশনের কৌশল। এখন তোমাদের দেখাবো সালফেনেশন। সালফেনেশন করতে হয় সালফার ট্রাইঅক্সাইড গ্যাসের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড দ্বারা। তার মানে এই হলো একটা বেনজিন, এই সালফিউরিক অ্যাসিড আমি এভাবে ভেঙে লিখবো, কারণ তোমরা জানো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে এইটা হলো ইলেকট্রোফাইল, SO3H একটি ইলেকট্রোফাইল। এখন সালফার ট্রাইঅক্সাইড গ্যাসের উপস্থিতিতে উৎপন্ন হবে বেনজিন সালফোনিক অ্যাসিড, যৌগটার নাম হলো বেনজিন সালফোনিক। এরপর ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া, এই ফ্রিডেল-ক্রাফট দুই রকমের, একটা হলো ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন আর একটা হলো ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন করতে হয় এই অ্যালকাইল হ্যালাইড দ্বারা, অ্যালকাইল হ্যালাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি। এখানে বেনজিনের একটি হাইড্রোজেন অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হইয়া অ্যালকাইল বেনজিন উৎপন্ন করে। এখন আমরা এখানে আর এর পরিবর্তে আমরা CH3 দিতে পারি, X এর পরিবর্তে Cl দিতে পারি, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি থাকবে, এখানে উৎপন্ন হবে টলুইন। এই অ্যালকাইল হ্যালাইড, এই যে এটার নাম অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন। এখন আমি যদি এখানে অ্যাসাইল হ্যালাইড দেই, তাহলে এখানে এই অ্যাসাইল মূলক দিতে হবে আর COX, তো উৎপন্ন হবে অ্যাসিডোমূলক, এখানে COR, তার মানে এখানে হবে COCH3। এটার নাম এই অ্যালকাইল হ্যালাইড আর X, অ্যাসাইল হ্যালাইড আর COX। আমরা গত ক্লাসে পড়াইছি আর বন্ড CO, এই মূলকটাকে বলে অ্যাসাইল মূলক। তো আমরা কেন, আমরা তো ইচ্ছা করলে এভাবেও লিখতে পারতাম, দেখো এই CH3CO, কিন্তু এভাবে কেন লিখি দেয়, আগে CO দেওয়ার উদ্দেশ্য হলো, দেখো
এই কার্বনের যোজনী সবাই চায়, কিন্তু কীটনগুলো কখনো প্রান্তে বসে না। আর এইভাবে লেখলে দেখো এই সি আবার ওর যোজনী কম হয়ে যায়। এই কারণে আগে হবে সিও, পরে CH3। এইটাকে বলে এসিটোফেনন। এসিটোফেনন। তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দুই রকমের, একটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা নেম রিঅ্যাকশন, এটা এমনিও পরীক্ষায় আসে। এখন আসি আমরা এদের কৌশল দেখাবো। যেমন আমি প্রথমে নাইট্রেশনের কৌশলটা আলোচনা করি, অর্থাৎ নাইট্রেশনে গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়, অথবা হ্যালোজেনেশনে লুইস অ্যাসিড কেন ব্যবহার করা হয়, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করা হয়, এগুলো দুই একটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা প্রথমে আমি হ্যালোজেনেশনের কৌশল আলোচনা করছি। হ্যালোজেনেশনের কৌশল প্রথমে এই হ্যালোজেনেশনে ব্যবহার করা হয় হ্যালোজেন। দেখো এই Cl মানে এটাকে আমি Cl2 প্লাস ফেরিক ক্লোরাইড। তোমরা জানো যে হ্যালোজেনেশন করতে হয় হ্যালোজেন বাহকের উপস্থিতিতে হ্যালোজেন দ্বারা। তো এই ও অষ্টক সংকোচন যৌগ একজোড়া ইলেকট্রন নিয়ে যাবে, এইখানে দুইটি ইলেকট্রনের বিষম বিভাজন ঘটে। ইলেকট্রন যারা একজনে নিয়ে যায়, নিয়ে গেলে একটা ক্লোরিন হয় প্লাস প্লাস FeCl4-। এইটাকে বলে ক্লোরিনিয়াম আয়ন। এটি ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল প্রথমে ধীরে ধীরে এই বেনজিন বলয়কে আক্রমণ করে। ইলেকট্রোফাইল ধীরে ধীরে এই বেনজিন বলয়কে আক্রমণ করে। এটা ষোলো দিলাম ধারে, আস্তে আস্তে আক্রমণ করবে। তো তোমরা জানো যে এটা নিয়ম হলো যে আমি যদি এইভাবে লিখি বেনজিন বলয় থেকে, এখানে যদি ইলেকট্রোফাইল দিলাম এইচ, এটাকে বলে সিগমা জটিল, এটা সিগমা কমপ্লেক্স। ক্রিয়া করে ক্লোরোবেনজিন এবং ফেরিক ক্লোরাইড ও HCl উৎপন্ন করে। এই ফেরিক ক্লোরাইড আবার পুনরায় এখানে ব্যবহৃত হয়। তাহলে এখানে ফেরিক ক্লোরাইডের দুটি কাজ। এক নম্বর কাজ হলো ইলেকট্রোফাইল উৎপন্ন করতে সাহায্য করা, আর দুই নম্বর কাজ হলো এখান থেকে প্রোটন গ্রহণ করা, তার মানে ক্ষারক হিসেবে কাজ করা। ক্ষারক কারা? বর্নস্টেড লাউরি মতবাদ অনুসারে যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষারক। তার মানে এখানে এটা ক্ষারক হিসেবে কাজ করছে, আর এখানে ইলেকট্রোফাইল উৎপাদনে সহায়তা করছে। আমি যদি ফেরিক ক্লোরাইড না দিতাম তাহলে শুধু ক্লোরিন ইলেকট্রোফাইল উৎপন্ন করতে পারতো না, তাহলে এই রকম বিক্রিয়া হইতো না, অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হতো না। তাহলে ইলেকট্রোফাইল উৎপাদন এবং পরবর্তীতে ক্ষারক হিসেবে কাজ করা হইল এই অনার্দ্র ফেরিক ক্লোরাইডের কাজ, বা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে পারতাম, বা আমরা এক কথায় বলতে পারি লুইস অম্লের কাজ। এখন আমরা আসি নাইট্রেশনের কৌশল। দেখো
আমরা নাইট্রেশনে তোমরা জানো কি ব্যবহার করা হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড। তো আমি এইখানে প্রথমে এই নাইট্রিক অ্যাসিডটাকে আমি এভাবে লিখলাম, আর সালফিউরিক অ্যাসিডটাকেও HSO4 এখানে এই উৎপন্ন হয় নাইট্রোনিয়াম আয়ন, আর হবে বাইসালফেট, আর হবে হাইড্রোনিয়াম আয়ন। এখন এই নাইট্রোনিয়াম আয়ন আবার আগের মতো বেনজিন বলয়কে ধীরে ধীরে আক্রমণ করবে, আক্রমণ করে আগের মতো ওই যে সিগমা জটিল এইরকম একটা যৌগ উৎপন্ন করবে। পরবর্তীতে এই সিগমা জটিল থেকে এই বাইসালফেট একটি প্রোটন গ্রহণ করবে, প্রোটন গ্রহণ করে নাইট্রোবেনজিন এবং এই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। এই সালফিউরিক অ্যাসিড আবার পুনরায় এখানে ব্যবহৃত। এখানে বাইসালফেট এটি ক্ষারক হিসেবে কাজ করছে। ব্রোনস্টেড-লাউরি মতবাদে যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষারক, তাহলে বাইসালফেট এখানে ক্ষারক হিসেবে কাজ করছে। আর এই দিকে এই নাইট্রোনিয়াম আয়ন অর্থাৎ ইলেকট্রোফাইল উৎপাদনে সহায়তা করছে। তাহলে এই প্রশ্নটা সাধারণত 3 নম্বরের জন্য আসে, অর্থাৎ বেনজিনের নাইট্রেশনে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা। তাই এই গেল, এইভাবে তোমরা বিক্রিয়াগুলোর কৌশল পড়বে। এরপর আমরা আসি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক ইত্যাদি বিষয়। আচ্ছা, বেনজিনের উপর এটাকে বলে দ্বিতীয় প্রতিস্থাপক, মানে দুইটি প্রতিস্থাপক থাকলে এই প্রথম প্রতিস্থাপক অর্থাৎ বেনজিন, আমি শুধু বেনজিন লিখলাম। এখন তুমি যদি এটাকে নাইট্রেশন করে, একটু আগে আমরা দেখিয়েছি, তাহলে উৎপন্ন হবে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন তুমি যদি এখানেও NO2 দাও, তাহলে এই যৌগটার নাইট্রোবেনজিন। অর্থাৎ তুমি যেখানে দাও NO2 মূলকটা, সেই যৌগটার নামই হবে নাইট্রোবেনজিন। এখন যদি এই একটা CH3 মূলক, এখন যদি তুমি নাইট্রেশন করতে চাও, এখন নাইট্রেশন করতে গেলে একটা প্রতিস্থাপক আছে, আবার একটা প্রতিস্থাপক ঢুক, এক্ষেত্রে কোথায় যাবে, তাপমাত্রা কম লাগবে আগের চেয়ে না বেশি লাগবে, বিক্রিয়া আগের থেকে দ্রুত হবে না আস্তে হবে, ইত্যাদি বিষয়গুলো প্রয়োজন হয়। এবং সেই বিষয়গুলো পুরোটাই নির্ভর করে যে প্রতিস্থাপক বেনজিন বলয়ের উপর আছে তার উপর। তার মানে এটাকে বলে বেনজিন বলয়ে প্রতিস্থাপকের ভূমিকা। বেনজিন বলয়ে প্রতিস্থাপকের ভূমিকা 2 রকমের। একটা হলো বিক্রিয়ার হার, অর্থাৎ সক্রিয়তা বাড়ায় অথবা কমায়। তার যদি সক্রিয়তা বাড়ায়, তাহলে ওই প্রতিস্থাপকটাকে বলা হয় বলয় সক্রিয়কারী মূলক। আবার যদি কমায়, তাহলে ওটাকে বলা হয় বলয় নিষ্ক্রিয়কারী মূলক। আরেকটা কাজ, বেনজিনের পরবর্তী প্রতিস্থাপক বেনজিনের কোন কাঠামোতে, মানে কোন কার্বনে প্রবেশ করবে, অর্থাৎ ওরিয়েন্টেশন, এটা বলে দিক বিন্যাস। 1 নম্বর ওর সাপেক্ষে 1-এ যাবে, 2-তে যাবে, 3-এ যাবে ইত্যাদি। তো এখন এই একটা, আমি যদি বেনজিনের নাইট্রেশন করি, ধরো তাপমাত্রা ধরো 30, কথার কথা ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াস। এখন ও আসার পর হয় 30-এর চেয়ে বেশি লাগবে, না হয় কম লাগবে। তাহলে কিছু কিছু মূলক আসলে তাপমাত্রা বেনজিনের চেয়ে কম লাগে, তার মানে ওরা সেই বেনজিন বলয়কে আরো অ্যাক্টিভ করে, আরো সক্রিয় করে। তাহলে সেই মূলকগুলোকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী। আবার কিছু কিছু মূলক আছে
যার আসার পর পরবর্তী মূলকে ঢুকলে আর কম তাপমাত্রায় বেশি তাপমাত্রা লাগে, তার মানে বিক্রিয়া সহজে হতে চায় না, সেই মূলককে বলা হয় বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। তাহলে আমরা দেখো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কারা, যেমন এখানে যদি বেনজিনের ক্ষেত্রে সাধারণত 60 ডিগ্রি লাগে নাইট্রেশনে, কিন্তু টলুইনের বেলায় এই তাপমাত্রা 60 কম 30 ডিগ্রি বা 35 ডিগ্রি ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি যে এইখানে যে তাপমাত্রা লাগছে এখানে তাপমাত্রা যখন কম, তাহলে এর জন্য দায়ী এই বন্ড CH3 মূলক। তার মানে বন্ড CH3 মূলক বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। আর আমরা তোমাদের পরের ক্লাসে দেখাবো, রেজোন্যান্সটা বলছি, বলয় সক্রিয়কারী মূলকগুলো সাধারণত পরবর্তী প্রতিস্থাপককে অর্থ এবং প্যারা অবস্থানে যেতে নির্দেশ করে। এই জন্য বলয় সক্রিয়কারী মূলকগুলোকে সাধারণত অর্থ প্যারা নির্দেশক মূলক বলে। কিন্তু এর ব্যতিক্রম আছে, যেমন ক্লোরিন একটি বলয় সক্রিয় করে না, কিন্তু সে অর্থ প্যারা নির্দেশক। তা আমরা এইটুকু বলতে পারি সাধারণত বলয় সক্রিয়কারী মূলকগুলো অর্থ প্যারা নির্দেশক। অর্থাৎ আমরা যদি ধরো এইটারে নাইট্রেশন করি, তাহলে আমরা জানি দুইটা অর্থ, এই একটা অর্থ এই একটা অর্থ, একটা মেটা আর একটা প্যারা। অর্থাৎ টলুইন বাদে এই বেনজিনে 5টা অবস্থান খালি আছে, 1 2 3 4। তাই 5টা অবস্থানের এই দুইটাকে বলে অর্থ, দুইটাই মেটা একটাই প্যারা। তাহলে এই অর্থতে যদি যায়, ধরো 5 সম্পূর্ণ যদি 100 হয়, তাহলে এটা হওয়া উচিত 40%। আবার এখানে যেহেতু দুইটা, এটাও হওয়া উচিত 40%। আর প্যারা যেহেতু 1, ওর হওয়া উচিত 20%। কিন্তু ওই যে রেজোন্যান্স কাঠামো এইসব থেকে দেখা যায় যে প্যারা পজিশনের যে উৎপাদ হয় তা সাধারণত 66 বা তারও বেশি, আর মেটারটা 5 পয়েন্ট সামথিং। তার মানে এই CH3 বলয়তে থাকলে এই নাইট্রোমূলক মেটা পজিশনে গেলে যে উৎপাদ উৎপন্ন হয় তার পরিমাণ খুবই কম। এই খুবই কম কেন? এর উত্তর হলো ওই যে রেজোন্যান্স কাঠামো দিয়ে দেখাবো কেন সে মেটা পজিশনে যায়। তো এই কারণে এই বন্ড CH3 কে বলা হয় প্রথমত সে বলয় সক্রিয়কারী মূলক, বলয় সক্রিয়কারী মূলক। দ্বিতীয়ত অর্থ প্যারা নির্দেশক মূলক। তাহলে আমরা বলতে পারি যে বলয় সক্রিয়কারী মূলকগুলো সাধারণত অর্থ প্যারা নির্দেশক মূলক হয়। এই বলয় সক্রিয়কারী মূলকগুলোকে আবার 3 ভাগে ভাগ করছে: অধিক সক্রিয়কারী মূলক, মধ্যম সক্রিয় মূলক, কম সক্রিয়কারী। অধিক সক্রিয় কারা তোমরা জানো, তোমার বইতে একটা সিরিয়াল দিছি আমরা, এটাও জানা দরকার। কারণ যত বেশি সক্রিয় হবে, তাহলে সক্রিয়তা যত বেশি হবে, তাহলে তাপমাত্রা তত কম লাগবে, বিক্রিয়া তত দ্রুত হবে। একটা বিকারক যোগ করলে তার ঘনমাত্রা কম হইলেই চলবে ইত্যাদি। তাহলে তীব্র সক্রিয়কারী মূলককে যেমন তোমরা জানো এই ফেনল, এটা একটা সক্রিয়কারী মূলক। ফেনমের হাইড্রোজেনটা সেটিকে এটাকে বলে ফিনাইট মূলক, এটা ওই ফেনলের সাথে বেশি সক্রিয়। আবার NH2 সক্রিয়, তোমরা জানো NH2 এর হাইড্রোজেন সাথে যদি দুইটা অ্যালকাইল মূলক আসে, এটাও বলা হয় সক্রিয়কারী। আবার NH4, এটাও আসলে মূল যৌগটা ছিল NH2, তার একটি হাইড্রোজেন সইরা একটা অ্যালকাইল মূলক আসছে, দুইটা হাইড্রোজেন দুইটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এগুলো সব বলয় সক্রিয়। তাহলে এখন বলতে পারো আবার এদের মধ্যে তাহলে বেশি কোন সক্রিয়কে? এর সহজ উত্তর হলো যে এই প্রতিস্থাপিত মূলকগুলো এই মূল মূলকের চেয়ে বেশি সক্রিয়। তার মানে সবচেয়ে বেশি সক্রিয় এইটা, তারপর এইটা,
আমরা ইলেক্ট্রন এগুলোকে বলে অধিক সক্রিয়কারী মূলক। এরপর তোমার বন্ড টু ওয়ান, বন্ড টু এস ইত্যাদি ইত্যাদি এগুলো হলো অধিক সক্রিয়কারী। আবার মধ্যম সক্রিয় মূলক আছে, যেমন বন্ড NH COCH3, এটা একটা, বা বন্ড NO CO, এটা একটা মধ্যম সক্রিয়কারী। আর দুর্বল সক্রিয়কারী মূলক হলো বন্ড অ্যালকাইল মূলক, এ হলো দুর্বল সক্রিয়কারী মূলক। এ প্রসঙ্গে আমরা তোমাদের পড়াবো আবেশীয় প্রভাব, মেসোমারিক প্রভাব ইত্যাদি ইত্যাদি, তাহলে তোমরা এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার। ঠিক তেমনি যারা বলা হয় নিষ্ক্রিয়কারী মূলক, তাদেরও এইরকম বেশি নিষ্ক্রিয়কারী মূলক, কম নিষ্ক্রিয়কারী মূলক নিয়ে আলোচনা করা আছে। তবে নিষ্ক্রিয়কারী মূলকের মধ্যে বন্ড CHO, বন্ড COOH, বন্ড SO3H, বন্ড NO2 ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে তোমার ভর্তি পরীক্ষায় এমন কোনো জায়গা নাই, ইভেন পাবলিক পরীক্ষার MCQ প্রশ্নে তুমি ধরে নাও একটা প্রশ্ন থাকবেই, কোনটি বলা হয় সক্রিয়কারী মূলক। 4টা মূলক দেবে, যেমন তোমার এই এত কিছু, যেমন এই প্রতিস্থাপিত যেগুলো তোমার বইতে যে মূলকগুলো দেওয়া আছে এগুলো জানলেই যথেষ্ট, যে কোনটি বেনজিন বলা হয় সক্রিয়কারী মূলক, এইভাবে থাকবে। তাহলে তোমাকে এইটি সঠিক অ্যান্সার। তাহলে তোমাকে এই কারা বলা হয় সক্রিয়কারী মূলক, কারা বলা হয় নিষ্ক্রিয়কারী মূলক, এই সম্পর্কে জানতে হবে। আবার আসবে কোনটি অর্থকরা নির্দেশক মূলক। তাহলে এই যে এই যারা বলা হয় সক্রিয়কারী তারাই অর্থকরা নির্দেশক। আবার আসবে কোনটি মেটা নির্দেশক মূলক। তাহলে বা আমি দিলাম, তাহলে তোমার অর্থকরা নির্দেশক যেগুলো সেগুলো জানা থাকলে, ধরো তাহলে কোনটি মেটা নির্দেশক মূলক সেটা জানা হয়ে গেল। তাহলে এইভাবে কে বলা হয় সক্রিয়কারী মূলক, কে বলা হয় নিষ্ক্রিয়কারী মূলক। শুধু প্লিজ তোমরা যদি খালি এইটুকু এই নাম কয়টা জানো আর ওই 5টা বিক্রিয়ার ইলেকট্রোফাইলকে এইটা যদি চেনো, তাহলে কমপক্ষে 60 অর্থাৎ 60টি বিক্রিয়া পাবে। কিভাবে সেটা আগামী ক্লাসে দেখাবো। তাহলে তোমাদের জানতে হবে বলা হয় সক্রিয়কারী মূলক, বলা হয় নিষ্ক্রিয়কারী মূলক, আর জানতে হবে যে কোন মূলক কোথায় অর্থকরা নির্দেশককে, মেটা নির্দেশককে, এইটা। এবং ওই 5টা বিক্রিয়ার ইলেকট্রোফাইলকে আমি আবারও বলে দিই, যেমন হ্যালোজেনেশনের ইলেকট্রোফাইল হইলো যেমন ক্লোরিনেশন যদি করো, ক্লোরিনিয়াম আয়ন এই Cl+টা হলো তোমার ইলেকট্রোফাইল, নাইট্রেশনে নাইট্রোমূলক ইলেকট্রোফাইল, সালফিনেশনে সালফোনিক অ্যাসিড মূলক ইলেকট্রোফাইল, তোমার ফিডেলক্রাফট অ্যালকাইলেশনে এইটা ইলেকট্রোফাইল, আর অ্যাসাইলেশনে এইটা ইলেকট্রোফাইল। এই যে ইলেকট্রোফাইল গুলো যদি তোমরা জানো, তাহলে তোমরা আশা করি এই যে সব বিক্রিয়াগুলো করতে পারবা। আমি আবারও বলছি যে এই অ্যারোমেটিক অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যারোমেটিক যৌগ তোমাকে মুখস্থ করতে হবে না, এটা বুঝে পড়তে হবে। আমি আশা করি তোমরা আমি যা পড়াইছি তোমরা যদি খেয়াল করো, আজকে বইয়ের সাথে মিলিয়ে দেখো, তোমরা পারবা। আর যারা পরীক্ষার্থী তাদের প্রতি অনুরোধ, তোমরা আমার এই ক্লাসগুলো দেখবা। আর যারা এবার ফার্স্ট ইয়ারে পড়ো তারা আসলে এত ডিপে বুঝবা না, এই কারণে যে তোমাদের আসলে জৈব যুগ এভাবে পড়ানো হয় না। হয়তো অনেক ব্যাচে বা অনেক কলেজে সবেমাত্র শুরু হয়েছে, এর মধ্যেই বন্ধ হয়ে গেল। যাই হোক, তোমরা এগুলো যারা দেখো তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু যারা পরীক্ষার্থী তারা অনেক সময় বলো কোন জায়গা থেকে অবজেক্টিভ আসবে, এগুলো জানতে চাও। আসলে এই যে আমরা যা বলি এগুলো কিভাবে বহু নির্বাচনীতে আসবে, কিভাবে সৃজনশীলে আসবে বললাম। আগামী ক্লাসে আমি এখান থেকে পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে সেটা আমি দেখাবো। আর আজকের পড়া থেকে তুমি হায়ার অর্ডার অর্থাৎ 4 মার্কসের প্রশ্নটা এখন পর্যন্ত আসতে পারি নাই, আমরা আগামী ক্লাসে সেটা দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আর আমরা সবার জন্য সবাই দোয়া করব। কারণ যে পরিস্থিতি দিনে দিনে মানে প্রতিদিনই বাড়তেছে, করোনা পরিস্থিতি খারাপের দিকে দিনে দিনে যাচ্ছে। তো আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব আমাদের যেন এই অবস্থা থেকে আমরা অচিরেই মুক্তি পাই। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা দয়া করে একটু লাইক, শেয়ার, কমেন্টস এগুলো করবা,
কারণ আমি দেখছি আমার অনেক টিচার আশেপাশের অনেকেই শেয়ার দেন, তা তোমরা এটা দেবা। কারো একটু না, আমি কথা দিতে পারি যে কারো কিছু না কিছু উপকারে আসবেই। আর আমি কিন্তু তোমাদের অনেক সহজ করে, বিশেষ করে প্রস্তুতি বা শনাক্তকরণ ইত্যাদি পড়াইতে পারি। আমি কিন্তু তোমাদের ওই সময়টা নষ্ট করি না, কারণ ওগুলো তোমরা বই দেখলেই পারবা। কিন্তু আমি যে বিষয়গুলো বুঝাই, যে বিষয়গুলো নির্ধারণ করি, সেটা তুমি না বুঝলে বই পড়ে লিখতে পারবে না। সুতরাং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের বললো এবং নিজেরাও পড়লো, অন্যকেও পড়ার জন্য উৎসাহিত করলো। আর আমি আবারও বলি, আমার এই পড়ানোতে যদি কারো বিন্দু মাত্র উপকার হয়, তাহলে আমার এই পড়ানো সার্থকতা। তা আমি আজকে এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে।